তোমরা এগুলো করছো না আগে সব? আর শুধু রিভিশন, আমরা কিন্তু অনেক দ্রুত আগাই, বুঝছো এগুলো। HTML টেবিল, ঠিক আছে, খেয়াল করো মানে ওগুলো তো সহজ আছে, এগুলো পরে স্টেপ দেখাবো। দেখো এটা টেবিল, এটা একটা টেবিল এবং এখানে দুইটা সারি আছে, তাই না? কটা সারি আছে? এই টেবিলের চারপাশে একটা বর্ডার আছে, আছে না? এই যে চারপাশে দেখো দাগ, এগুলো কি বর্ডার, ঠিক আছে? তো এইখানে দেখো রো তো দুইটা, আমাদের রো হিসাব করা হয় কিভাবে? এটা বলা হয় কি সব কি হরাইজন্টাল ভাবে আমাদের রো হিসাব করা হয়, রো, তাই না? তাহলে এখানে রো দুইটা, সবাই খেয়াল করো। এদিকে যে দেখা যায় এইভাবে, এটা হচ্ছে রো আর এটাও কি রো। এখানে রো দুইটা, কটা রো? এখন এই রো এর মধ্যে আবার কলামের ব্যাপার আছে। এখন এই কলাম সংখ্যা বিভিন্ন রোতে বিভিন্ন রকম, কলাম সংখ্যা কি বিভিন্ন রোতে বিভিন্ন রকম, ঠিক আছে? তো এখানে একটা এপিক পেন একটা সফটওয়্যার সেটা ওপেন করি, এপিক পেন, ঠিক আছে, এটা সুবিধা হয়। পেনটা কি বিল করিনি, বলে শেষ, ওটা কদিন নষ্ট হয়ে যাবে, বলে শেষ, নষ্ট হয়ে যাবে। অনেকদিন বসে এমনি বয়স কমায় না, 2 মাস হয়ে গেছে। কী দেখুন আগে কিনছি, কিন্তু অ্যাপ্লাই আর কি এভাবে করা হয়নি। প্রজেক্টটা কিনছি এই থেকে আর কি অনলাইন নতুন থেকে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আসতে হবে, এটা তো ম্যাগনেটিক ফিল্ড, সামনে ম্যাগনেটিক চুম্বক আছে, এটার সাথে এটা কানেকশন, এখন এটা যখন করাই তখন এটা কি, ঠিক আছে? বাতাসে কিন্তু হবে আসলে একটা বই ছিল সবাই খেয়াল করো, এই কথা বলো না। এইখানে দুইটা রো, দেখো আমাদের রো হিসাব হয় এদিকে, এই বরাবর আমরা রো হিসাব করি, তাই না? তাহলে এখানে দুইটা রো আছে, দেখো এদিকে এরকম দুইটা রো আছে। এক কথায় বললে আমরা তাক সবচেয়ে বেশি এক্সাম্পল হয়, বইয়ের তাক দেখছো না? আমরা যেখানে বই রাখি ওই একটা শাড়ি, প্রত্যেকটা তাক একটা বইয়ের শাড়ি, এবং প্রত্যেকটা তাকের মধ্যে কিন্তু ভাগ ভাগ আছে, সেটাকে আমরা বলি হচ্ছে কলাম, বুঝতে পারছো? যেমন ধরো এটার কথা যদি আমরা বলি, যেমন এই প্রথম রোতে, এটা তো প্রথম রো, তাই না? এখানে দুইটা ভাগ আছে, তাহলে এটাকে আমরা বলবো কলাম 1 আর এটা কী হবে? কলাম 2। এবার দেখো দ্বিতীয় রোতে এখানেও দুইটা ভাগ আছে, তাহলে এখানে কী রাখবো? কলাম 1 আর এটা কি কলাম 2, এটা দ্বিতীয় রো এর জন্য। তাহলে প্রত্যেকটা রোতে এরকম কলাম সংখ্যা কি ভাগ ভাগ থাকছে, ঠিক আছে? তাহলে একটা টেবিল যদি আমরা বলি, HTML এর টেবিলের জন্য তাহলে কয়েকটা ট্যাগ ব্যবহার করা হয়, টেবিল নামে একটা ট্যাগ ব্যবহার করা হয়, এবং এটাকে ক্লোজ করা হয় টেবিল লিখে, এবং এটার মধ্যে সব কিছু লেখা হয়। এবং দেখো রো এর জন্য লেখা হয় টেবিল রো, টিতে হয় টেবিল, আরে হয় রো, এটাকে আবার ক্লোজও করতে হয়, টিতে টেবিল, আরে কি হয়? রো। আর এই যে প্রত্যেকটা কলাম বললাম না, C1 এবং C2, তাহলে রো 1 এ দুইটা কলাম আছে। তো বেসিক্যালি এখানে কলামকে টেবিল ডাটা লেখা হয়, মানে টেবিল কলাম লেখা হয় না, লেখা হয় কি টেবিল ডাটা। তো আমরা এখানে লিখবো TD, টিতে টেবিল আর ডিতে হয় কি ডাটা। তাহলে এই তিনটা বিষয় একদম বেসিক লাগে, এই তিনটা বিষয় কি একদম বেসিক। টেবিল তৈরি করতে HTML এর এই তিনটা ট্যাগই বেশি লাগে, একটা হচ্ছে টেবিল ট্যাগ, তারপর টেবিল রো, আর একটি টেবিল, ঠিক আছে? তো আমরা এইটা শেখার জন্য আমরা হচ্ছে যে HTML কোডে যাব সরাসরি, যে এটা কীভাবে দেখা যায় HTML কোডে। মানে কম্পিউটার লাগানো ভালো হয়, বুঝছো? নাহলে কাজ হয় না, ভালো কম্পিউটার হলে আর কি পড়ানোর সুবিধা হয়, অনেক ফাস্ট পড়ানো যেত। মোরাও বেশি ফাস্ট। দেখো এটা সাবলাইম টেক্সট, এটা একটা এডিটর, এটার মধ্যে HTML করা যায়, এরকম এডিটর অনেক আছে, তবে এটা একটু মানে সহজ।
এটাতে HTML কোড করব এটার মধ্যে HTML এই যে টেবিল তৈরি করার জন্য যে কোড এটা আমরা এখানে করব বুঝতে পারছো তাহলে দেখো আমরা এইখানে দেখো আমরা এই সবগুলো মুছে ফেলাই কারণ আমরা একদম শুরু থেকে শুরু করি দেখো HTML লেখার জন্য আমাদের প্রথমে কি লিখতে হবে HTML লিখতে হয় এবং একটা ক্লোজিং ট্যাগ আছে দেখো ট্যাগের দুইটা অংশ একটা ওপেনিং ট্যাগ একটা ক্লোজিং ট্যাগ তাহলে যে HTML লেখা শুরু করলাম না এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং যে স্ল্যাশ দিয়ে আমরা HTML লিখলাম এটাকে বলা হয় কি ক্লোজিং ট্যাগ এখন দেখো আমাদের এই যে টেবিল যা বলো ছবি যোগ করা বলো বা কোনো টেক্সট যোগ করা বলো এটা বডি ট্যাগের মধ্যে লিখতে হয় কিসে লিখতে হয় বডি ট্যাগের মধ্যে লিখতে হয় সেজন্য আমরা এখানে কি লিখবো বডি নামে একটা ট্যাগ লিখবো ঠিক আছে বডি ট্যাগ স্ল্যাশ দিলাম বডি ট্যাগ হয়ে গেল এখন এই বডি ট্যাগের মধ্যে সব কিছু লিখতে হবে ঠিক আছে তো আমরা এখানে টেবিল যোগ করবো না কি যোগ করবো টেবিল তাহলে আমাদের এখানে টেবিল নামে একটা ট্যাগ লিখতে হবে টেবিল দেখো এখন এই টেবিলে একটা বর্ডার ছিল যদি আমরা এটাতে যাই দেখো আমি এখানে ছোটো করে একটু আইকে নিই তাহলে মনে ভালোই বানে ঠিক আছে আমরা এখানে একটা টেবিল ছোটো করে আইকে নিই তাহলে ভালোই বানে যেটা আমরা ওইখানে দেখাইছি তো ওইটা আমরা এখানে আঁকি টেবিল এরকম ছিল না টেবিলটা এরকম ছিল দেখো এইখানে এই যে বর্ডার ছিল এটাকে লিখতে হয় বর্ডার আমরা এখানে টেবিল ট্যাগের মধ্যে গিয়া আমরা এখানে লিখবো বর্ডার একটা অ্যাট্রিবিউট বর্ডার কি একটা অ্যাট্রিবিউট মানে হচ্ছে অতিরিক্ত বৈশিষ্ট্য যোগ করে আমি যদি বর্ডার নাও দেই তাহলে টেবিল তৈরি করা হবে কিন্তু টেবিলটা দেখা যাবে না টেবিলটা কি দেখা যাবে না ঠিক আছে আর যদি বর্ডার লিখে দিই তাহলে কি টেবিলটা এই বর্ডার দেখা যাবে তাহলে এটা একটা অ্যাট্রিবিউটের সঙ্গে আসে অ্যাট্রিবিউট হচ্ছে HTML এলিমেন্টের অতিরিক্ত বৈশিষ্ট্য যোগ করে ঠিক আছে তো আমরা এখানে লিখবো বর্ডার এবং এটা লিখবো অন পিক্সেল এখন দেখো আমি এই টেবিলের মধ্যে কোনো তথ্যই যোগ করিনি শুধু টেবিলের স্ট্রাকচার গঠন করছি কিন্তু এখন আমাদের রো গঠন করতে হবে তো এখানে রো আছে দুইটা কটা রো আছে দুইটা তাহলে আমি এখানে লিখবো টেবিল রো টেবিল রো এটা একটা রো গেল এখন দেখো আমি যদি বলি এইখানে যে রোটা ছিল এই রোটাতে তোমার এই প্রথম রো এটাতে দুইটা ঘর আছে কটা ঘর আছে তার মানে টেবিল ডাটা দুইটা আছে তো এইটা লিখতে হবে এই যে রো আছে না রো এর মাঝখানে লিখতে হবে কোথায় লিখতে হবে এটা লিখতে হবে রো এর মাঝখানে তো আমরা এখানে লিখলাম এখানে লিখবো প্রথম লিখবো হচ্ছে টিডি কি লিখবো টিডি মানে টেবিল ডাটা এবং এটাকে ক্লোজ করতে হবে স্ল্যাশ লিখে টেবিল ডাটা তাহলে এখানে টেবিল ডাটা দুইটা আছে কি আছে এখানে দুইটা টেবিল ডাটা দেখো এখানে একটা ঘর না এটা লিখলাম একটা টিডি আর এই যে একটা ঘর এটার জন্য আরেকটা কি লিখবো আমরা টিডি লিখবো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো টিডি তাহলে দুইটা গেল এখন ধরো আমি এর মধ্যে কিছু ভ্যালু দিতে চাই ধরো আমি লিখলাম ইংরেজি অক্ষরে ABCD লিখলাম এখানে ধরো আমি এখানে লিখলাম A আর এখানে লিখলাম কি B আর এখানে লিখলাম C এবং এখানে লিখলাম কি D তাহলে এখন প্রথম টেবিল ডাটার মধ্যে আমাদের কি ছিল A ছিল তাহলে এটার মধ্যে লিখতে হয় ভ্যালু আমাদের এখানে লিখবো কি A লিখবো এই টেবিল ডাটা দ্বিতীয়টায় কি ছিল B ছিল তো আমি এখানে লিখবো কি B তাহলে আমাদের 1 নাম্বার রো শেষ 1 নাম্বার রো কি তাহলে দেখো এইখান থেকে 1 নাম্বার রো শুরু হয়েছে এখানে গিয়ে 1 নাম্বার রো শেষ হয়েছে তাহলে আমাদের এখন দ্বিতীয় রো শুরু করতে হবে দ্বিতীয় রোটা কি করতে হবে শুরু করতে হবে তাহলে এটার পরে গিয়ে আবার আমরা একটা টেবিল রো লাগবো টেবিল রো টি তে টেবিল হয় আর আরে হয় কি রো এবার দেখো তাহলে এটার মধ্যে দুইটা ঘর আছে তার মানে আমার টেবিল ডাটা দুইটা কয়টা টেবিল ডাটা দুইটা তো আমরা এখানে লিখবো টিডি তাহলে আমরা এখানে দুইটা লিখবো এবং তার সাথে সাথে কি টিডি লিখবো এবং এখানে স্ল্যাশ দিয়ে টেবিল ডাটা এটার মান ছিল প্রথম হচ্ছে সি আমরা এখানে সি লিখবো আর এটার মান ছিল কি আমাদের হচ্ছে ডি মাঝে মাঝে কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে এখানে লিখবো কি আমরা আমাদের টেবিল লেখা কিন্তু শেষ এখন এটা আমরা আউটপুট দেখবো কি দেখবো আউটপুট তাহলে আমরা এখানে কন্ট্রোল এস দিয়ে সেট করতে হয় এবং আউটপুট দেখার জন্য আমরা এটাকে অলরেডি আমরা রান করে রাখছি এটা আগের ক্লাসে দেখাইছিলাম আমরা রিফ্রেশ করে দেখো সেভ করা হয় সেভ তো করছি কিন্তু কন্ট্রোল এস টেবিল তো আসছে ছোটো করে এই দেখো টেবিল আসছে না এখন দেখো এই দুইটা টেবিলের মধ্যে কিন্তু পার্থক্য আছে দেখো আমরা এখানে টেবিলটা শিখছি এটা কিন্তু এর মধ্যে পার্থক্য আছে না এটা চারপাশে ফাঁকা জায়গা দেখো এর চারপাশে ফাঁকা জায়গা আছে কিন্তু এখানে কি ফাঁকা জায়গা আছে নাই
এটাকে প্রত্যেকটা ডাটাকে আমরা সেল বলতে পারি, সেল সেল। এর একটা সেল, এর একটা সেল, এখানে 4টা সেল আছে, এখানেও 4টা সেল আছে, কিন্তু এই সেলের মাঝখানে একটা গ্যাপ আছে, এটাকে বলে সেল স্পেস। এটা কি বলে? সেল স্পেস। তো আমরা এখানে কি দেখো, আমরা কিন্তু এই সেল স্পেস এটা 0 লিখতে পারি, তাহলে এরকম হয়ে যাবে। তাহলে এটা একটা অ্যাট্রিবিউট। আমরা বলছিলাম অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে একটা অতিরিক্ত বৈশিষ্ট্য যোগ করা একটা অপশন, তাই না? তাহলে আমরা বলবো অ্যাট্রিবিউট হচ্ছে টেবিলের মধ্যে যদি আমি এখানে সেল স্পেসিং, মানে প্রত্যেকটা সেলের মধ্যে যে ফাঁকা জায়গা, আমি এখানে লিখলাম সেল স্পেসিং, দেখো নিচে চলে আসছে। আমি যদি এখানে 0 লিখে দিই তাহলে আর ওই সেলের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না। এবার আমরা দেখো রান করি, এখানে দেখো কোনো ফাঁকা জায়গা নেই, আছে? তাহলে এটা এটার মতো হয়ে গেছে না? তাহলে এটা আমরা অতিরিক্ত একটা ফিচার কিন্তু এখানে যোগ করা হয়েছে, সেল স্পেসিং। তাহলে যদি বলে অ্যাট্রিবিউট কাকে বলে, সংজ্ঞা লিখবা, অ্যাট্রিবিউট হচ্ছে HTML এলিমেন্টের অতিরিক্ত বৈশিষ্ট্য যোগ করে। তারপর দু একটা এক্সাম্পল দেবে এরকম, যে এটা লিখলে এটা হয়, বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের একটা টেবিল গেল। আজকে আমরা টেবিল ক্লাস শেষ করে ফেলবো মোটামুটি যতটা সম্ভব আর কি, বুঝতে পারছো? এখন দেখো এই টেবিলের আমরা প্যাডিং শিখবো, তারপর স্পেস তো আমরা শিখলাম, তারপর প্যাডিং আছে একটা বিষয়, সেল প্যাডিং। এরপর গেল আমাদের একটা বিষয় খেয়াল করে দেখো, এই টেবিলটা তো সহজ টেবিল, কিন্তু এরকম সহজ টেবিল পরীক্ষা আসে না। এরকম সহজ টেবিল কি পরীক্ষাতে আসবে না, টেবিলটা আসবে এরকম লিখতে হবে। হ্যাঁ, এরকম লিখতে হবে। এটা দেখো, এটা হচ্ছে যে প্যারেন্ট, এটা চাইল্ড, এটা প্যারেন্ট, এটা আমার চাইল্ড। এটা দেখতে সুন্দর লাগে এবং বোঝা যায় সহজে যে কার আন্ডারে কে আছে। খাতায় লেখা, বুঝতে পারছো? না লেখলে সমস্যা। তুমি যদি এটা সব সুন্দর লেখো এখানে এক লাইনে, মানে এক রেখা বরাবর, তাহলে এগুলো বোঝা যাবে না কার ভিতরে কে আছে, এটা বোঝা যায় না। যে খাতা দেখবে সে বিরক্ত হয়ে যাবে, বুঝছো? কিন্তু এরকম লেখলে সে এই জিনিস বুঝতে পারবে। এই ক্লোজিং ট্যাগটা শেষে লিখতে হয়, ক্লোজিং ট্যাগটা শেষে লিখতে হয়, বুঝছো? এটা আবার দেখাবো না খাতায়, বোর্ডে লেখা একদিন দেখাবো না কীভাবে লিখতে হবে, বা এখানেও দেখাবো না কীভাবে লেখা হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দুটো অ্যাট্রিবিউট শিখবো, সেটা হচ্ছে কল স্প্যান আর রো স্প্যান। এটা সবচেয়ে বেশি প্রয়োগ হয়, কল স্প্যান আর কি রো স্প্যান। এখন আমি এখানে একটা টেবিল আঁকি, দেখো একটু খেয়াল করো। আমি এই টেবিলটাকে ধরো আমি এখান থেকে একটা অংশ মুছে ফেলি, এখানে এটা মুছে আমি এখানে এই টেবিলটার কথাই বলি আমরা। ধরো এখানে লেখা আছে এ, তাহলে দেখো রো দুইটা ঠিকই আছে, এখানে রো কয়টা আছে? রো কিন্তু দুইটা ঠিকই এখানে আছে, কিন্তু সমস্যা কি দেখো, রো 1-এ কলাম একটা, মানে টেবিল ডাটা একটা। কয়টা টেবিল ডাটা? একটা। কিন্তু রো 2-তে টেবিল ডাটা দুইটা, বুঝতে পারছো? এইগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমার একটা অতিরিক্ত বৈশিষ্ট্য যোগ করতে হবে। তার মানে কি যোগ করতে হবে? কল স্প্যান। দেখো এটাকে তো আমরা কলাম বলছিলাম, তাহলে সি একটা কলাম, ডি একটা কি কলাম, রো 2-এর। দেখো এটা ছিল রো 1 আর এটা কি রো 2। রো 2-এর কলাম দুইটা আর রো 1-এর কলাম কয়টা? একটা। তাহলে দেখো রো 2-এর দুইটা কলাম বরাবর সে কিন্তু একা জায়গা দখল করে নিছে। কল স্প্যান মানে প্রসারণ করা। তাহলে সে কয়টা কলামের জায়গা প্রসারণ করছে? দুইটা, কারণ তার নিচে দুইটা কলাম ছিল, সেই দুইটা পরিমাণ জায়গা সে কিন্তু প্রসারণ করে নিছে, যাকে আমরা এখানে বলবো কি কল স্প্যান। তার মানে এখানে হবে কল স্প্যান 2, কল স্প্যান। তার মানে হচ্ছে সে দুইটা কলামকে প্রসারণ করে নিছে, সে দুইটা কলামকে কি প্রসারণ করে নিচ্ছে। তাহলে আমরা এখানে দেখো এটা আমরা লিখবো, শুধু এখানে চেঞ্জ আসবে কি দেখো, এখানে চেঞ্জ আসবে, এখানে থাকবে টেবিল ডাটা একটা, কি থাকবে? বি থাকবে না, কারণ বি আমাদের এখানে টেবিল ডাটাটা নাই। আমরা এটা মুছে দিলাম, খেয়াল করো এই যে টেবিল ডাটাটা সে দুইটা কলামের জায়গা দখল করছে, তার মানে সে একটা অতিরিক্ত বৈশিষ্ট্য যোগ করছে এখানে। তো এই জন্য এইখানে অ্যাট্রিবিউট লিখতে হয়। একটা বিষয় মনে রাখবা, অ্যাট্রিবিউট লিখতে হয় ওপেনিং ট্যাগে লিখতে হয়। এখানে দেখো টিডি দুইটা ট্যাগ, টিডি দিয়ে শুরু হয়েছে এবং টিডি দিয়ে শেষ হয়েছে, দুইটা অংশ না এখানে, কি অংশ? দুইটা অংশ। তাহলে টিডি দিয়ে শুরু হয়েছে, টিডি দিয়ে শেষ হয়েছে। আমরা যদি অ্যাট্রিবিউট যোগ করতে চাই তাহলে শুরুর অংশে অ্যাট্রিবিউট লিখতে হবে। কোথায় লিখতে হবে? শুরুর অংশে আমাদের অ্যাট্রিবিউটটা লিখতে হবে। তা আমরা এখানে লিখবো, দেখো আমরা এখানে কি লিখবো?
কল স্প্যান, দেখো নিচে চলে আসছে, কল স্প্যান সমান লাগবে কি 2, তাহলে কি হবে সে দুইটা কলামের সমান পরিমাণ জায়গা দখল করছে। এখন যদি আমি এটাকে সেভ করে রান করি, দেখো আউটপুট দেখি আমরা এখানে, এটাকে রিফ্রেশ করি, দেখো এরকম হয়ে গেছে। এখন আর একটা বিষয় আমাদের এখানে শিখতে হবে, সে হচ্ছে অ্যালাইন। কি শিখতে হবে? অ্যালাইন। তোমরা এগুলো কি মনে রাখতে পারবা? মনে রাখা যাবে? মনে রাখা যাবে না? তাহলে আমরা ওই মেহেদি খাতায় সুন্দর করে নোট করা আছে, যদি কেউ চাও তাহলে ওখান থেকে দিতে পারো, আর তুমি পারলে আমার একটা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমার জন্য সুবিধা হবে, বুঝতে পারছো? নাহলে একটা পিডিএফ করে গ্রুপে মেহেদি, একটা পিডিএফ করে গ্রুপে ছাড় দিই, তাহলে যার কাছে আছে সে করে দেবে কাজটা, তাহলে করবে না। ছবি তুললা ক্যামেরা দিয়ে এটা ই করে দিও। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, তাহলে এখন আমরা কি বিষয় শিখলাম? প্রথমে টেবিল তৈরি করা শিখলাম, তারপর শিখলাম কি সেল স্পেসিং, 0 লিখলে সেলের কোনো স্পেস থাকবে না সেটা শিখলাম, এর মধ্যে রো এবং কলামের বিষয়গুলো শিখলাম, তাই না? আর এটা শিখলাম কল স্প্যান, এবার শিখবো রো স্প্যান, তারপর অ্যালাইনের বিষয়ে আসবো আর, ঠিক আছে? তাহলে এই দুটাকে শেষ করে নিই। এখন দেখো আমি একটা টেবিল এখানে আঁকি, যেটা হচ্ছে এরকম, তাহলে এই টেবিলটা আমি মুছি, এই টেবিলটা মুছে আমি আরেকটা টেবিল আঁকি এখানে, দেখো খেয়াল করো, এই টেবিলে যে আমি লম্বা আঁকি, দেখো এখানেও আমি ধরো আমরা রো দুইটা দেব, ধরো আমি এখানে এটা দিতাম, এইখানে রো দুইটা আছে, এখানে রো কয়টা আছে? কিন্তু এটা তুমি দেখলে তো ভয় পাই যাবে, রো কেমনে দুইটা, রো দুইটা কেমনে হয়? দেখো আমরা জানি রো তো হয় এদিকে লম্বা, মানে কি বলে হরাইজন্টাল হয়, তাই না? তাহলে দেখো আমি এই একটা ঘর আছে, তাহলে এই ঘরটা দেখে আমরা বুঝতে পারলাম যে এদিকে একটা রো হয়ে গেছে। আবার এই একটা ঘর আছে, এটা দেখে বুঝতে পারলাম যে এদিকে একটা কি ঘর, মানে এদিকে একটা রো হয়ে গেছে। তার মানে রো সংখ্যা বুঝবা কেমনে কয়টা আছে? যে জায়গাতে নিচে নিচে ঘর বেশি, তাহলে বুঝতে ওই কয়টা রো আছে, কারণ প্রত্যেকটা ঘর একটা রো তৈরি করে, প্রত্যেকটা ঘর একটা কি রো তৈরি করে। তাহলে দেখো এইখান থেকে আমরা যদি বুঝি, দেখো এইখান থেকে দুইটা তোমার হচ্ছে যে কি বলে ঘর আছে, 1 2, তার মানে বুঝবার রো দুইটা হয়ে গেছে। কিন্তু এটা তো দ্বিতীয়, কিন্তু আমি বলছি যে সহজে বুঝবো কেমনে যে এই টেবিলে কয়টা রো আছে, যে জায়গা থেকে নিচে নিচে ঘর বেশি তাহলে সেই কয়টা রো আছে এখানে, বুঝতে পারছো কি বলছি? কারণ নিচে নিচে ঘর মানে কি একটা রো তৈরি করা হয়ে গেছে। তাহলে দেখো আমাদের এদিকে একটা রো আছে এবং এদিকে কি একটা রো আছে, তার রো এখানে দুইটাই আছে, রো এখানে কয়টা? দুইটা। তাহলে আর একটা বিষয় দেখো, আমি যদি এখানে বলি রো দুইটা, তাহলে আর অন তো এইটা, এটা কি আর অন, আর এটা কি হবে R2। এখন যদি আমি এখানে একটা ভ্যালু লিখতাম, ধরো এখানে লিখতাম এ, এটাকে রোটা বসিয়ে নিই, ধরো আমি এখানে লিখলাম এ, আর এখানে লিখলাম বি, আর এখানে লিখলাম কি সি। তার মানে দেখো রো 1 এ দুইটা ঘর আছে, কয়টা ঘর আছে? এই যে এ লেখা, এটা রো 1 এ শুরু হয়েছে, যদিও সে নিচে বড় হয়ে গেছে কিন্তু শুরু হয়েছে কোথায়? রো 1 এ। আর এই যে বি লেখা, এটা কিন্তু রো 1 এরই ঘর। তার মানে আমি যদি এটাকে ছোট করে রাখি, দেখো তাহলে এটা এরকম হইতো, রো 1 এর মধ্যে এ থাকতো আর কি থাকতো? বি থাকতো। কিন্তু এখানে একটা বিষয় ঘটছে কি, এই ঘরটা বড় হয়ে গেছে, তার মানে এটাকে প্রসারণ করছে, এই পর্যন্ত নিচে প্রসারণ করছে, বুঝতে পারছো? নিচে কি হয়েছে? প্রসারণ হয়েছে, যেটা আগেরটার সে কলাম প্রসারণ করছিল, এবার সে রো বরাবর প্রসারণ হয়েছে। সে নিচে নিচে প্রসারণ হলে উপরে নিচে তখন হবে রো স্প্যান, তখন কি হবে? রো স্প্যান, ঠিক আছে? এখন দেখো তাহলে আমি এটাকে মুছি, যেহেতু আমরা এটা রাফ করছি এখানে, তাই না? বেশি কিন্তু করে এটা। এখন এইটার জন্য তাহলে আমাদের HTML কোড লাগবে। দেখো তাহলে প্রথমে আসি, আমাদের এই যে রো 1, এখান থেকে রো 1 শুরু হয়েছে, এখানে শেষ, তাই না? আর এটা হচ্ছে রো 2, তাহলে দেখো রো 1 এ ঘর দুইটা, তাহলে আমাদের এখানে ঘর আটটা আসবে। তাহলে আমি এটা কাজ করি, এটাকে মুছে ফেলি, মুছে আবার লিখে এখানে রো কলাম কয়টা হবে? এখানে দুইটা না? খেয়াল করো, আমি এখানে টেবিল ডাটা লাগবে দুইটা, টেবিল ডাটা, আরও একটা লাগবে হচ্ছে টেবিল ডাটা, আমি এখানে দুটো লিখলাম টেবিল ডাটা। এখানে টিডি, এখানে ভ্যালু, প্রথম ভ্যালু হচ্ছে এ, পরে ভ্যালু কি হচ্ছে বি, পরে ভ্যালু কি? প্রথম রোতে দুইটা ঘর, একটা এ একটা কি
বি, যদিও এ ঘরটা বড় হয়ে গেছে তার মানে সে একটা অতিরিক্ত বৈশিষ্ট্য এখানে অর্জন করছে, মানে টেবিল দেখে বোঝা যায় যে সে একটা অতিরিক্ত বৈশিষ্ট্য যোগ করছে এখানে, তাই না? তাহলে এখানে অতিরিক্ত বৈশিষ্ট্যটা কি? রো স্প্যান হয়েছে তার। তা আমি এখানে লিখবো এই যে টেবিল ডাটাটা আছে এখানে লিখতে হবে রো স্প্যান। কি লিখতে হবে? রো স্প্যান। এবং এখানে ভ্যালু লিখবো 2, কারণ সে দুইটা রো এর সমান জায়গা দখল করছে। দেখো এদিকে একটা রো ছিল আর এদিকে একটা রো ছিল, তার রো ছিল কয়টা? দুইটা। আর এই যে জায়গা দখল করছে সেটা দুইটা রো এর জায়গায় দখল করছে, যার কারণে আমরা এখানে লিখছি রো স্প্যান 2। সবাইকে এটা বুঝতে পারছো? এটা কি? রো স্প্যান 2। এবার একটা বিষয় খেয়াল করো, আর বি সে কোনো অতিরিক্ত বৈশিষ্ট্য এখানে যোগ করে নাই, তাহলে এর রো 1 নাম্বার শেষ। এবার সে রো 2-তে, এন্ড বলো তো সাব্বির, রো 2-তে ঘর কয়টা আছে? কয়টা? একটা আছে, একটা। কারণ এই যে ঘরটা দেখো এটা তো বড় হয়ে গেছে, রো 1 এর ঘর ছিল এটা, এই ঘরটা কিন্তু রো 2 এর না, রো 2 এর ঘর আছে এখানে একটা, সি, শুধু কি সি। তাহলে আমরা এখানে এটা মুছলাম। দেখো এটা মুছবো, ডি থাকবে না তখন, আর শুধু সি থাকবে। তো সি কোনো অতিরিক্ত জায়গা দখল করে নাই, সেটা নিজের জায়গায় আছে। এবার এটাকে সেভ করে দেখো, সেভ করে আমরা এটাকে রান করে দেখো, তাহলে দেখবা যে ওইটা এরকম হয়ে গেছে, তাই না? এটা তো এরকম ঠিক আছে না? এটা সবাই কি বুঝতে পারছো? বুঝছো এটা? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? বিদ্যুৎ বুঝছো এটা? নোট করা আছে, ওগুলো নিয়ে নিয়ে ওদের কাছ থেকে। এখন নোট করা চাইলে তুমি শেষ করতে পারো, আর কদিনের সময় নোট করো। তাহলে নোট করলে করো। জেনে বসতে লাগে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করতে পারি, এই যে টেবিলটা আমরা এখানে লিখি না, এই কোডটা আমি এখানে যোগ করতে পারি। এখানে যে এটা আমরা একটা নোট করতেছি অলরেডি, এখানে যেগুলো পড়াই, আগে যেগুলো পড়াই সেগুলো এখানে আছে, ঠিক আছে? তাহলে আমরা একটা ভিন্ন ভিন্ন প্রজেক্ট তৈরি করে সেটা শিখি, তাহলে আমি এটা পরে আবার এখানে নোট করতে পারবো, ঠিক আছে? তাহলে এটা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই কোডটা রেখে দিই সেভ করে, আমরা নতুন একটা প্রজেক্ট খুলি এখান থেকে। দেখো এই যে ফাইল লেখা আছে, এখানে গেলে নিউ ফাইল, নিউ ফাইল আছে, আমরা এখানে যাই নিউ ফাইল। তো আমরা এটা টেবিল 2 নামে এটাকে সেভ করে নিই। এটাকে সেভ করতে হবে, সেভ অ্যাজ। না, তাহলে আমরা এখানে লিখবো টেবিল। সেভ করে নিলাম, ঠিক আছে? এখন দেখো আমরা এখন একটা টেবিল শিখবো যেখানে রো স্প্যানও থাকবে আর কি কল স্প্যানও, ঠিক আছে? তাহলে আমরা এটা মুছে আমরা এমন একটা টেবিল তৈরি করব যেখানে রো স্প্যান থাকবে, কল স্প্যানও থাকবে। তাহলে আমি এটাকে মুছলাম। তাহলে ওইভাবেই আঁকি, সহজ করে আঁকি, ঠিক আছে? এই ধরো এখানে আছে এ লেখা, এখানে আছে বি লেখা, এখানে সি, এবং এখানে কি আছে? ডি লেখা আছে। দেখো এখানে আমার এই যে এই ঘরটা, এখানে রো স্প্যান হয়েছে। এখানে কি হয়েছে বলো তো? রো স্প্যান হয়েছে। এবং যে বি ঘরটা আছে এখানে কল স্প্যান হয়েছে। তার এই টেবিলের মধ্যে রো স্প্যানও আছে আর কি কল স্প্যানও আছে। এখন কথা উৎস বলো তো, এই টেবিলের মধ্যে আমাদের রো কয়টা আছে? রো কয়টা আছে? না, রো তো হয় এদিকে দুইটা রো, এইটা মনে রাখা লাগবে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রো মনে রাখা। রো কয়টা? আমি বলছিলাম যে নিচে কোন জায়গায় বেশি ঘর আছে সেগুলো সংক্ষেপে বোঝার জন্য, নিচে কোন জায়গায় বেশি ঘর আছে। দেখো এখানে একটাই ঘর, কিন্তু এখানে দেখো দুইটা আছে নিচে। তার মানে এইটা একটা আর এই একটা, দুইটা। তাহলে আমি এইভাবে বলছিলাম যে নিচে কোন জায়গায় বেশি ঘর আছে সেই কটা রো এখানে আছে। তাহলে নিচে দুইটাই ঘর বেশি আছে, সমানও থাকতে পারে কিন্তু বেশি আছে দুইটা। তাহলে এখানে আমাদের রো আছে কয়টা? রো আছে তোমার দুইটা, ঠিক আছে? বুঝতে পারছো? এখন এই অনুযায়ী আমরা আমাদের HTML কোড লিখবো, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমাদের HTML দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? HTML দিয়ে শুরু করতে হবে এবং ক্লোজও করতে হবে HTML দিয়ে। এবং এর মাঝখানে আমাদের লিখতে হবে, এটা আমরা বডি ট্যাগ লাগবো, বডি
বডি ট্যাগের মধ্যে সব কিছু লিখতে হয়। হেড সেকশন আছে সেটা ভিন্ন, সেটা বেশিরভাগ ক্ষেত্রে বডিতে লাগে। আমি এখানে লিখবো হচ্ছে টেবিল, টেবিল যোগ করলাম। আর এখানে একটা তার এট্রিবিউট লাগবে, সেটা আমরা পরে যোগ করতেছি। এখানে আমাদের একটা বর্ডার যোগ করতে হয়। কি যোগ করতে হয়? বর্ডার। তাহলে বর্ডার কত? 1। আমরা এখানে পিক্সেল লিখবো, বর্ডার পিক্সেল। এখানে 1 পিক্সেল লিখলাম, ঠিক আছে। আর একটা অ্যাট্রিবিউট লিখতে হয়, মানে সেল স্পেসিং 0, নাহলে ওই সেলগুলোর মধ্যে ফাঁকা জায়গা দেখা যায়। তা আমরা এখানে কি লিখবো? সেল স্পেসিং 0, তার মানে ঘরগুলোর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না। এবার দেখো টেবিল, এখানে রো দিয়ে শুরু হবে, যেহেতু আমাদের রো আছে 2টা। কয়টা রো আছে এখানে? তো আমরা এখানে লিখবো টেবিল রো দিয়ে শুরু করলাম এবং টেবিল রো দিয়ে শেষ করলাম। এবার দেখো প্রথম রো, এখন এটা সে প্রথম রো। এই মেহেদি, প্রথম রোতে কয়টা ঘর আছে? কত? প্রথম রো তো এইটা, খেয়াল করো। প্রথম রো এইটা না? এইটা প্রথম রো। এখানে কয়টা ঘর আছে? ওর জন্য ঘর তো 2টা। ও ঘরকে প্রসারণ করছে সেটা ভিন্ন কথা, কিন্তু ঘর কয়টা? 2টা তো। বুঝো না কি বলছি? এ এর জন্য একটা টেবিল ডাটা, বি এর জন্য একটা টেবিল ডাটা। ওর ঘর 2টা, কিন্তু বড় হয়ে গেছে, সেটা ভিন্ন কথা। সেটা বড় হোক, তাতে অসুবিধা নেই। বুঝতে পারছো কি বলছি? তাহলে মানে টেবিল রো 1-এ 2টা ঘর। কয়টা ঘর? 2টা ঘর মানে টেবিল ডাটা 2টা আসবে, টিডি 2টা আসবে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো টিডি, টেবিল ডাটা। টিডি 2টা লিখবো। আমি এখানে লিখবো আবার টিডি 2টা। এখন দেখো প্রথমটা মান ছিল এ এবং পরেরটা মান ছিল কি? বি। এখন দেখো এই ঘরটা 2টা রো এর সমান জায়গা দখল করছে। এখানে রোই আছে 2টা, কিন্তু সে দখলও করছে 2টা রো এর সমান জায়গা। তো আমাদের এখানে কি লিখতে হবে? প্রথমটার মধ্যে লিখতে হবে রো স্প্যান। কি লিখতে হবে? রো স্প্যান। তো আমি এখানে রো স্প্যান, আমি এখানে লিখবো 2। আর দেখো বি যে ঘরটা, সে আবার কল স্প্যান করছে। পাশাপাশি যদি জায়গা দখল করে তাহলে কল স্প্যান, নিচে নিচে জায়গা দখল করলে তখন আমরা বলবো কি? রো স্প্যান। তাহলে এখানে সে কল স্প্যান করছে, সেখানে কল স্প্যান কি হবে? এখানে কল স্প্যান লাগবে আমরা 2। কল স্প্যান কত? 2। এবার রো 1 শেষ। এবার রো 2-তে আসো। তা রো 2-তে দেখো, আমি যদি এখানে এদিকে আসি, রো 2-তে আমাদের এখানে এটা ডিলিট করলাম আমরা। এটা রো 2। মেহেদি, তোমার এটা এই কথাটাও ভুল। এখানেও 2টা আছে। কটা আছে? হ্যাঁ, তাহলে এই যে এই ঘরটা তো প্রথম রো এর ছিল, সে নিচে নিচে বড় হয়েছে সেটা ভিন্ন কথা, কিন্তু সে কার ছিল? রো 1 এর ছিল, তাই না? তাহলে রো 2-তে 2টা ঘর, সি আর ডি। সবাই এটা বুঝতে পারছো? মারি না তোমার না? এটা কি বুঝতে পারছো? শিওর? না বুঝতে পারলে বলো, আমি আবার এটা রিপিট করবো, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, সি এবং ডি এখানে 2টা ঘর আছে। কয়টা ঘর আছে? তার রো 2-তেও 2টা ঘর, যদিও 3টা দেখা যায়, কিন্তু দেখা গেলে কি হবে? এই ঘরটা তো তোমার ছিল রো 1 এর ঘর ছিল, তাই না? তাহলে এখানে ঘর কটা? 2টা। তাহলে আমরা এখানে 2 নাম্বার রোতে যাব। 2 নাম্বার রোতে গিয়া টেবিল রো, এটাকে আমরা কি লিখবো? আর এখানে ডাটা আসবে কটা? টেবিল ডাটা। এখানে আমরা এটার মধ্যে লিখবো সি। কি লিখবো? সি। আর টেবিল ডাটা, এটা আমরা এখানে লিখবো। এখানে লিখবো হচ্ছে ডি। এখানে কি লিখবো? ডি। সবাইকে এটা বুঝতে পারছো? স্যার কল স্প্যানটা আবার বুঝে যান। কল স্প্যানটা বুঝাবো? দেখো, আমি বলছিলাম যে এই যে ঘরটা দেখো, আমি এটাকে মুছি আগে একটু বোঝানোর জন্য। এটা মুছলাম। কল স্প্যান, এই ঘরটার নিচে কলাম আছে 2টা। কলাম মানে একটা সেল, এই একটা সেল, এই একটা সেল। কটা সেল এখানে? 2টা সেল না? তাহলে এই একটা সেল 2টা সেলের সমান পরিমাণ জায়গা দখল করলে তখন আমরা তা কি বলবো? কল স্প্যান হচ্ছে। এখানে স্প্যান মানে প্রসারণ করা। আর কাকে প্রসারণ করছে? কলামকে প্রসারণ করছে। তখন সে নিজেকে প্রসারণ করছে। কয়টা কলামের সমান প্রসারণ করছে? 2টা কলাম। তার নিচে খেয়াল করবো। আর যখন রো স্প্যান শিখবো তখন তার রো এর দিকে খেয়াল রাখবো, সে কয়টা রোকে প্রসারণ করছে। আর এখানে তার কলামের দিকে খেয়াল রাখবো, সে 2টা সেলের পরিমাণ নিজের সেলটাকে প্রসারণ করছে। এটা আমরা লিখবো কি? কল স্প্যান। ঠিক আছে? সবাই বলছে এটা? ঠিক আছে। এবার তাহলে আমরা দেখি এখানে দ্বিতীয় নাম্বার রোতে মাত্র 2টাই ঘর, সি এবং ডি। এর কোনো অতিরিক্ত বৈশিষ্ট্য যোগ করে নাই, যার কারণে সে এরকমই আছে। বুঝতে পারছো? যার কারণে সে কি এরকমই আছে। বুঝতে পারছো সবাইটা? তাহলে আমাদের এই টেবিলটাও শেষ।
এখন আসি আমরা একটু অ্যালাইনের দিকে আসি, কারণ এখানে যে লেখাটা দেখো, আমি এটা আউটপুটে দেখি না, আউটপুটে দেখি এখানে কিন্তু অ্যালাইনের জন্য কিছু মিসিং আছে, কারণ আমরা অ্যালাইন কিন্তু বিন্যাসটা দেখি না এখনো, যার কারণে দেখবো যে এটা সেভ হয় না, এটা সেটা না তো আরেকটা না, ও আরেকটা খুব নাই করছে, হ্যাঁ বাহ দেখি সেকেন্ড না, টেবিল 2 টেবিল 2 নেসে হবে ওপেন হয়ে কম্পিউটার, আমার কম্পিউটার হলে কি কাজ করে এসব পড়া যাবে হুটহাট সময় নিয়ে বসে থাকা। আরে আমরা দোষের একটা পরীক্ষা বাকিটা কি সেভ করা হয় না, সেভ করা হয়নি, কন্ট্রোল এস সেভ তো কর, অনেক ছোট আসছে তাই না, জুম আউট করা সম্ভবত, বেশি সবাই খেয়াল করো, এইখানে খেয়াল করো যে বি রেখাটা আমাদের এখানে ছিল মাঝ বরাবর ছিল, আর এখানে কোথায় বাম পাশে আছে, তো এটা অ্যালাইনের মধ্যে পড়ে। যদি টেবিলের মধ্যে কোথাও কল স্প্যান নাই, কোথাও রো স্প্যান নাই, তখন আর অ্যালাইনের কোনো বিষয় আসে না, তাহলে সে এমনি মাঝখানে থাকে। ধরো এই যে এটা প্রসারণ ঘটছে না, কল স্প্যান হয়েছে, যার কারণে লেখাটার অবস্থান চেঞ্জ হয়ে গেছে, এখানে রো স্প্যান হয়েছে, যদি এটা মাঝখানে আসে কিন্তু তারপর তো অবস্থানের চেঞ্জ আসে না। বেসিক্যালি যদি কোনো রো স্প্যান বা কল স্প্যান না হয় তাহলে সবাই বাই ডিফল্ট মাঝখানে থাকে, তখন আর অ্যালাইন ট্যালাইন এগুলো লিখতে হবে। কিন্তু যদি এরকম দেখো স্প্যান হয়ে গেছে কোথাও, তখন এটাকে মাঝখানে লিখে দিতে হবে অ্যালাইন সেন্টার। দেখো আমাদের আউটপুটে দেখো বিটা কিন্তু বাম পাশে আসছে, কিন্তু এখানে কোডিংয়ের মধ্যে আমাদের প্রশ্ন ছিল এটা মাঝখানে। তাহলে আমরা একটু অ্যালাইনের বিষয়টা আসি, দেখো LIGN অ্যালাইন। ধরো আমি এখানে একটা ঘর লিখলাম, এখানে একটা রো, এটা কি একটা রো, এই রোয়ের যদি রোটা প্রসারণ হয় তখন এই রোয়ের 3টা অবস্থান হয়। কয়টা অবস্থান হয়? 3টা। প্রথম দেখো এটা আমাদের বলবো লেফট, এটাকে বলবো রাইট, এটাকে বলবো সেন্টার। তা কোনো লেখা যদি আমি এই ঘরের মধ্যে রাখি তাহলে 3টা অবস্থানের কোনো একটা অবস্থানে রাখতে হবে, ঠিক আছে? এটা তো লেফট, আমি যদি কোনো অবস্থান অ্যালাইন সমান নির্দিষ্ট করে না দেই তাহলে সেই লেখাটা এমনিই বাম পাশে আসবে। যেমন এই বিটা ওখানে ছিল না, ওই বিটা ওখানে বাম পাশে আসছিল, তাই না? আর যদি আমি রাইট পাশে দিতে চাই তাহলে অবশ্যই আমাকে নির্দিষ্ট করে বলতে হবে এটা অ্যালাইন সমান রাইট, বুঝতে পারছো? আর যদি আমি মাঝখানে নিয়ে আসতে চাই তাহলেও বলতে হবে যে অ্যালাইন সমান কি সেন্টার। তাহলে আমি এইটা একটু লিখে দেখাচ্ছি, দেখো ধরো আমাদের বি লেখা তো সমস্যা, বি এইখানে যদি আমি লিখি, দেখো এট্রিবিউট লিখতে হয় প্রথম ওপেনিং ট্যাগের মধ্যে, এখানে কল স্প্যান 2 আছে, একাধিক এট্রিবিউট যোগ করা যায়, তাতে কোনো সমস্যা নাই, একাধিক এট্রিবিউট যোগ করা যায়, তাতে কোনো সমস্যা নাই। তো আমরা এখানে লিখবো, দেখো অ্যালাইন, আমি এখানে লিখবো অ্যালাইন মানে হচ্ছে লেখার বিন্যাসটা নিয়ন্ত্রণ করে সে, এটা একটা এট্রিবিউট। ওই যে বললাম, এখন ধরো আমি এইটা আউটপুটটা কোথায়, দেখো এই লেখাটা বি কোথায় আছে, বাম পাশে আছে, আমি চাইছি যে লেখাটাকে ডান পাশে নিয়ে আসবো, বুঝতে পারছো? আমি চাচ্ছি যেটাকে ডান পাশে নিয়ে আসবো বা মাঝখানে নিয়ে আসবো, তখন অ্যালাইন ওটাকে লিখে দিতে হয়, নাহলে সে বাম পাশেই আসবে, বুঝতে পারছো? তাহলে আমি এখানে লিখে দেবো এখানে যে অ্যালাইন সমান রাইট, অ্যালাইন সমান কি। এবার আমরা সেভ করি, এবার আউটপুট দেখি, দেখবা যে এই তুই দেখে বুঝবা যে লেখাটা কোথায় আছে, মাঝখানে আছে, কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি যে এটা রাইটে আসছে। স্যার বাম পাশে থাকলে তো আর অ্যালাইন লাগবে না, বাম পাশ থাকলে অ্যালাইন লেখা লাগবে। এবার দেখো আমি চাচ্ছি যে সেন্টার আসবে, তাহলে এখানে অ্যালাইন কি লিখবো, অ্যালাইন লিখবো সেন্টার, ঠিক আছে? আমরা এখানে লিখবো অ্যালাইন, এই যে রাইট না লিখে আমরা এখানে লিখবো সেন্টার। এই এবার এটাকে সেভ করবো, তারপর আমরা এটা আউটপুট দেখি, দেখো বুঝতে পারছো? এটা সবাই ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার।
যদি কেউ ফটো করে নিতে চাও তাহলে মেয়েদের কাছে খাতা আছে, ওটা সুন্দর নোট করা আছে, ফটো করে নিও। তাহলে এখন যদি আমি লিখতে চাই তাহলে আমরা কভার করতে পারবো না, কারণ আমাদের শেষ করে আবার বোর্ড প্রশ্ন তো সলভ করতে হবে, আবার রিভিজ দেওয়া লাগবে। বোর্ড প্রশ্ন সলভ করতে হবে না, অবশ্যই লাগবে। এইবারে এসে মানে মেন বই লাস্ট, এরপরে বোর্ড প্রশ্ন সলভ করবো। হ্যাঁ এই যে পড়ে সব বই আছে, এই যে পড়ে সব বই বই কেন সেটা হাইতে তো ছিল কোন দেখাই দিব সেটা। আচ্ছা এবার দেখো ওই বইতে সব আছে। এবার আমরা এখানে সবাই একটু খেয়াল করো, আমি যদি এটাকে মুছে, এবার আরও একটা লাইন আছে সেটা আমরা শিখবো। ধরো যদি কোনো টেবিল এরকম থাকে, আমি এটাকে মুছলাম আগে, স্যার কলামে কোনো এলাইন নেই, কলামে আছে আছে দেখো দেখুন দেখো। ধরো আমি একটা টেবিল রাখলাম, ওই টেবিলে মশাটা আমার ভুল হয়ে গেছে। দেখো এখানে একটা টেবিল ছিল, আমি এখানে একটা ওইটাই একবার কি মশাটা ভুল হয়ে গেছে, তারই বুঝতে পারবা না। আমি একটু এভাবে আঁকি, সহজ করে আঁকলাম। এটা লিখলাম বি, এটা লিখলাম সি, এটা লিখলাম কি এ। এখন দেখো এই এর যে অবস্থান, এরও তিনটা অবস্থান আছে, তো এটাকে বলা হয় ভি অ্যালাইন। এটা কি বলবো আমরা? ভি অ্যালাইন। ভি মানে ভার্টিক্যাল, অ্যালাইন মানে বিন্যাস। ভার্টিক্যাল মানে বিন্যাস মানে উপরে নিচে বিন্যাস। আগে ছিল পাশাপাশি বিন্যাস, এবার কি উপরে আর নিচে বিন্যাস। কথা বুঝতে পারছো? এবার খেয়াল করো, আমি যদি এখানে একটা এই এ যে লেখাটা, এটাকে আমি একটু পৃথকভাবে এখানে আঁকি। দেখো এটা পৃথকভাবে আমি এখানে আঁকলাম, তাহলে এই অবস্থানকে বলা হয় টপ। এটাকে কি বলে? টপ। আর এই মাঝখান এটাকে বলা হয় মিডল, আর এটাকে বলা হয় বটম। কি বলা হয় এটাকে? বটম। কথা বুঝতে পারছো আমার? তাহলে এর তিনটা অবস্থান, ভি অ্যালাইন, ভি মানে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে লম্বা লম্বি, অ্যালাইন মানে বিন্যাস, টপ মানে উপরে, মিডল মানে মাঝখানে, এবং কি বটম মানে কি নিচে। এখন ধরো আমি এই এ লেখাটা নিচে দেখাবো, তাহলে কি করতে হবে? আমি তাহলে এই কোডটাকে একটু মডিফাই করি। এখানে রো অনেক দুইটাই ঘর ঠিক আছে, কিন্তু বিতে অ্যালাইন টেলাইন নাই, এটা আমরা মুছলাম। এটা তো মডিফাই করি এইটার জন্য, এই কোডের জন্য। এটা গেল, আর এখানে একটাই ডাটা, টেবিল ডাটা দুইটা না, ঠিক আছে। এবার এটাকে সেভ করলাম। দেখো এবার আমরা আউটপুট দেখি, তাহলে ওরকম দেখা যাবে। এই ওরকম দেখা যাচ্ছে না? এটা এরকম দেখা যাচ্ছে তো স্যার? ওটাকে মাঝখানে বাই ডিফল্ট আছে, হয়তো আর স্যারই লাগবে না, মিডল লেখা লাগবে না, ভি অ্যালাইন মিডল লেখা লাগবে না, ঠিক আছে। যদি দেখে এরকম মাঝখানে এমনি আছে, তাহলে ভি অ্যালাইন মিডল এটা না লিখলেও হবে, এটা বাই ডিফল্ট আসে, ঠিক আছে। এখন আছে যে টপ আর বটম, এইটা বিষয় আমাদের, টপ আর বটম। মানে আমি লিখলাম কোডের মধ্যে গিয়া যে এ লেখাটা দেখা যাবে তোমার হচ্ছে, এ লেখাটা এটা দেখা যাবে তোমার বটমে, তো আমি এখানে লিখতে হবে ভি অ্যালাইন। কি লিখতে হবে? ভি অ্যালাইন। লিখবো বটম, তার মানে নিচে। এবার আমরা সেভ করলাম, এটাকে আউটপুট দেখি আমরা। আউটপুট দেখে দেখবো যে এটা নিচে চলে আসছে, আসছে না নিচে? আসছে। এটা কি জন্য লিখলাম আমরা? ভি অ্যালাইন। এটা কি জন্য লিখলাম আমরা? ভি অ্যালাইন বটম। এবার আমি যাচ্ছি টপে দেখাবো, টপে। তো টপে দেখা দিলে কি লিখতে হবে আমাদের এখানে? আমাদের এখানে লিখবো হচ্ছে এটা টপ লিখতে হবে। কি লিখতে হবে? টপ লিখতে হবে, টপ। এই যে টপ, এটাকে সেভ করলাম। এবার আমরা আউটপুট দেখি, এটা দেখো এই যে টপ, আর মিডল লাগলে কি মাঝখানে। এখন আজকে আমরা যেগুলো শিখলাম, এটা আমরা অনেক কিছু শিখছি। এখন আমরা একটু নিজের মধ্যে রিভিউ করি, যেটা শিখলাম জিজ্ঞাসা করবো।